সুপ্রিয় শিক্ষার্থী, শুভ সকাল। আহ, আমরা আজকে অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের চলক, ধ্রুবক, স্বাধীন চলক, অধীন চলক এগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং এগুলো সংজ্ঞা কি, এগুলো পার্থক্যগুলো নিয়ে আমরা আলোচনা করব। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম উপযোগ কি, বিভিন্ন ধরনের উপযোগের শ্রেণী বিভাগ এবং মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের পার্থক্য ও সম্পর্ক কি। তো আজকে আমরা দেখি যে আরো দ্বিতীয় অধ্যায়েরই আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়, সেগুলো হচ্ছে চলক, ধ্রুবক এবং চলকের যে প্রকারভেদ, সেগুলোর পার্থক্য এবং চলক এবং ধ্রুবকের মধ্যে পার্থক্য, একই সাথে চাহিদার সূচি এবং চাহিদা রেখার মধ্যে পার্থক্য, এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। চলক, গণিত শাস্ত্রে যে সকল রাশির মান পরিবর্তনশীল, অর্থাৎ বিভিন্ন সময়ে বিভিন্ন মান গ্রহণ করতে পারে, সেটাকে বলা হয় চলক। আর গণিতের যে সকল রাশি সর্বদা মান স্থির থাকে, সেগুলোকে বলা হয় ধ্রুবক। চলক যে কোনো মান গ্রহণ করতে পারে, কিন্তু ধ্রুবক শুধুমাত্র একটি মান গ্রহণ করতে পারে।
চলক সাধারণত ইংরেজি বর্ণের PQRXYZ দ্বারা প্রকাশ করা হয় এবং ধ্রুবক প্রকাশ করা হয় ইংরেজি বর্ণে ABC অথবা গ্রিক শব্দ আলফা বেটা পাই এগুলো দিয়ে ধ্রুবক প্রকাশ করা হয়। চলক সর্বদা গতিশীল কিন্তু ধ্রুবক সর্বদা স্থির বা স্থবির। চলক অপেক্ষকে স্বাধীনভাবে অবস্থান করে এবং ধ্রুবক অপেক্ষকে
চলকের সহগ হিসাবে অবস্থান করে। ধ্রুবক চলকের সাথে সহগ হিসাবে অবস্থান করে। চলক প্রাকৃতিক সংখ্যা দ্বারা প্রকাশ করা যায় না, কিন্তু চলক প্রাকৃতিক সংখ্যা দ্বারা প্রকাশ করা যায়। যেমন 1 2 3, 1 2 3 দ্বারা আমরা ধ্রুবককে প্রকাশ করতে পারবো, কিন্তু চলক প্রকাশ করতে পারবো না। চলক বিভিন্ন সময়ে বিভিন্ন মান গ্রহণ করে, যার কারণে তার গড় মানও বিভিন্ন রকম হয়ে থাকে। কিন্তু ধ্রুবক সর্বদা একই মান গ্রহণ করার ফলে গড় মানও একই থাকে। তো এই ছিল মোটামুটি আমাদের চলক এবং ধ্রুবক। আমরা যদি একটা উদাহরণ দিয়ে দেখাতে পারি যে d equal to 10 minus 2sp, এখানে এই একটা অপেক্ষক, চাহিদা অপেক্ষক, b হচ্ছে ডিমান্ড, p হচ্ছে প্রাইস। এইটা হচ্ছে আমাদের ধ্রুবক আর এইটা হচ্ছে আমাদের সহগ। এটাকে বলা হয় ধ্রুবক, এটাকে হচ্ছে সহগ, এটা হচ্ছে স্বাধীন চলক। এটা হচ্ছে অধীন চলক। তাহলে আমরা দেখছি যে একটা চাহিদার সমীকরণে স্বাধীন চলক p এবং অধীন চলক হচ্ছে d, এবং ধ্রুবক 10 স্থির মান এবং 2ও স্থির মান, এবং যেটা চলকের সাথে বসেছে বলে এই ধ্রুবককে আমরা বলছি সহগ। স্বাধীন চলক ও অধীন চলকের মধ্যে পার্থক্য।
অপেক্ষকের অন্তর্গত যে চলক সর্বদা মান গ্রহণ করতে পারে, যে চলক স্বাধীনভাবে মান গ্রহণ করতে পারে তাকে বলা হয় আর স্বাধীন চলক। আর অপেক্ষকের অন্তর্গত যে চলক স্বাধীনভাবে মান গ্রহণ করতে পারে না তাকে বলা হয় অধীন চলক। স্বাধীন চলক অন্য চলকের মানের পরিবর্তন ঘটাতে পারে, যা অধীন চলকের দ্বারা সম্ভব নয়। কি ইকুয়াল টু ফাংশন অফ পি, এখানে স্বাধীন চলক হচ্ছে পি, এফ দিয়ে ফাংশন, কিউ হচ্ছে এখানে অধীন চলক, আর পি হচ্ছে এখানে স্বাধীন চলক, এফ দিয়ে ফাংশন। তাহলে আমরা এখান থেকেই আমরা দেখতে পাচ্ছি স্বাধীন চলক সমান সমানের ডান পাশে অবস্থান করে, অধীন চলক সমান সমানের বাম পাশে অবস্থান করে। আমরা যদি স্বাধীন চলক স্বয়ং সম্পূর্ণ অধীন চলক নয়। অপেক্ষকে এক বা একাধিক স্বাধীন চলক অধীন চলক একটি মাত্র থাকবে, এর সাথে স্বাধীন চলক ভূমি পক্ষে অধীন চলক লম্ব
স্বাধীন চলক স্বয়ংসম্পূর্ণ কিন্তু অধীন চলক স্বয়ংসম্পূর্ণ নয়। একটি অপেক্ষকে এক বা একাধিক স্বাধীন চলক থাকতে পারে, কিন্তু অধীন চলক থাকবে একটি। স্বাধীন চলক গণিত শাস্ত্রে স্বাধীন চলক ভূমি অক্ষে দেখানো হয় এবং অধীন চলক লম্ব অক্ষে দেখানো হয়, কিন্তু অর্থনীতিতে স্বাধীন চলক লম্ব অক্ষে দেখানো হয়। যেমন আমরা দেখাই থাকি এভাবে, আমরা অর্থনীতিতে দেখাই থাকি এভাবে, এক্স অক্ষে কিউ, এখানে পি, এখানে ও, অর্থাৎ এভাবে কিউ, Q1, Q2, P1, P2, অর্থাৎ আমরা লম্ব অক্ষে দেখাইছি দাম। দাম এখানে D = 20 - 2s, তাহলে এখানে স্বাধীন, এটা হচ্ছে অধীন। তাহলে এখানে একটা চাহিদা সমীকরণ আমি দেখিয়েছি, D = 20 - 2p। এখানে স্বাধীন হচ্ছে p আর অধীন হচ্ছে d। তাহলে d হচ্ছে চাহিদার পরিমাণ আমরা দেখিয়েছি ভূমি অক্ষে, আর স্বাধীন চলক দেখিয়েছি আমরা লম্ব অক্ষে। তাই বলা হয়েছে যে অর্থাৎ স্বাধীন চলক লম্ব অক্ষে, তাহলে স্বাধীন এখানে p লম্ব অক্ষে, অধীন চলক ভূমি অক্ষে, অধীন হচ্ছে d ভূমি অক্ষে দেখানো হয়েছে। কিন্তু গণিত শাস্ত্রে তার বিপরীতটা, যে স্বাধীন চলক দেখানো হয় ভূমি অক্ষে, লম্ব অক্ষে দেখানো হয় অধীন চলক। চাহিদা সূচি ও চাহিদা রেখার মধ্যে পার্থক্য। চাহিদা সূচি একটি নির্দিষ্ট সময়ে অন্যান্য অবস্থা স্থির থেকে একটি নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে ভোক্তা বিভিন্ন পরিমাণ ক্রয় করে অন্যান্য অবস্থা স্থির থেকে একটি নির্দিষ্ট সময়ে ভোক্তা একটি দ্রব্যের বিভিন্ন দামে যে বিভিন্ন পরিমাণ ক্রয় করে তা যে তালিকার মাধ্যমে দেখানো হয় তাকে বলে চাহিদা সূচি। আর চাহিদা রেখা হচ্ছে যখন রেখাচিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়। এই যে একটি দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ ভোক্তা ক্রয় করে, সেটাকে যখন অন্যদিকে রেখা
চিত্রের মাধ্যমে প্রকাশ করা হলে তাকে চাহিদা রেখা বলে। তাহলে একই জিনিস যখন একটা সূচির মাধ্যমে দেখানো হয় তখন সেটাকে বলে চাহিদা সূচি, আর যখন রেখাচিত্রের মাধ্যমে দেখানো হয় তখন সেটাকে বলে চাহিদা রেখা। যেমন এভাবে দ্রব্যের চাহিদা বিধির গাণিতিক প্রকাশ হলো চাহিদা সূচি, আর চাহিদা বিধির জ্যামিতিক প্রকাশ হলো চাহিদা রেখা। চাহিদা সূচি চাহিদা অপেক্ষকের উপর নির্ভরশীল। চাহিদা সূচি চাহিদা রেখার উপর নির্ভর নয়, কিন্তু চাহিদা রেখা চাহিদা সূচির উপর নির্ভরশীল। ডান দিকে চাহিদা চাহিদা সূচিতে বাম দিকে দ্রব্যের একক, ডান দিকে বাম দিকে দাম, ডান দিকে তাহলে চাহিদা বিধির গাণিতিকভাবে প্রকাশ করা হলে তখন সেটাকে বলা হয় চাহিদা সূচি, আর চাহিদা বিধির যখন জ্যামিতিকভাবে প্রকাশ করা হয় তখন সেটাকে বলা হয় চাহিদা রেখা। যেভাবে চাহিদা সূচি চাহিদা রেখার উপর নির্ভরশীল নয়, কিন্তু চাহিদা রেখা চাহিদা সূচির উপর নির্ভরশীল। চাহিদা সূচিতে বাম দিকে থাকে দাম আর ডান দিকে থাকে দ্রব্যের পরিমাণ, আর চাহিদা রেখায় লম্ব অক্ষে থাকে দাম আর ভূমি অক্ষে থাকে চাহিদার পরিমাণ। আমরা যদি চিত্রাকারে দেখাই,
তাহলে এটা হচ্ছে চাহিদা সূচি। যখন বাম দিকে দেখাচ্ছি দাম, ডান দিকে চাহিদার পরিমাণ। আর চাহিদার রেখা পাঁচ, 10, 15, 20, 30, 10, 20, 30, 15 হচ্ছে এখানে। তাহলে এটা হচ্ছে দাম, পাঁচ, তারপরে 10 হচ্ছে 20, তারপরে 15 হচ্ছে 20, এটা হচ্ছে তাহলে ডিডি হচ্ছে, এই ডিডি হচ্ছে এখানে চাহিদা রেখা। তাহলে এখানে আমরা ভূমি অক্ষে চাহিদার পরিমাণ দেখিয়েছি আর লম্ব অক্ষে দাম দেখিয়েছি। আর চাহিদার সূচিতে আমরা বাম দিকে দাম দেখিয়েছি, ডান দিকে চাহিদার পরিমাণ দেখিয়েছি। তো এটা হচ্ছে গাণিতিক প্রকাশ, এটা হচ্ছে জ্যামিতিক প্রকাশ। তো এটাই ছিল মূলত আমাদের চাহিদার সূচি এবং চাহিদা রেখার পার্থক্য। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকের ক্লাসে কি কি আলোচনা করলাম? আমরা প্রথমে আলোচনা করেছি চলক এবং ধ্রুবকের পার্থক্য, তারপরে আলোচনা করেছি স্বাধীন চলক এবং অধীন চলকের পার্থক্য, সর্বশেষ আলোচনা করলাম চাহিদার সূচি এবং চাহিদা রেখার পার্থক্য। তো মোটামুটি আজকের ক্লাসে আমরা শুধু বিভিন্ন বিষয়ের পার্থক্য নিয়েই আলোচনা করলাম। তো পরবর্তী ক্লাসে আমরা এই 2 নম্বর চ্যাপ্টারের অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত তোমরা সুস্থ নিরাপদে থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। খোদা হাফেজ।